প্রিয় দর্শক, রাঙাপুরি আমার আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমাদের সাথে আছেন খুব প্রিয় দুজন মানুষ। তাদের হয়তো কখনো এক হবার কথা ছিল না, আবার হয়তোবা আজকের এই সময়টির জন্যই ছিল তাদের জীবনের এত এত আয়োজন, এত এত পথ পরিভ্রমণ। পথ চলতে চলতে তারা আজ একসাথে এক পথে। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের আজকের আমার আমির অতিথি জনপ্রিয় দুজন অভিনয় শিল্পী এবং সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দুজন মানুষ, নাদিয়া ও নাইম। স্বাগতম আমার আমিতে। ধন্যবাদ। সেই সাথে অভিনন্দন। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু যদি জানিয়ে দিতেন আপনাদের ওয়েডিং ডে। 14 জানুয়ারি। একটা নতুন পথে চলা, তো সেই ঘোরটা কি কেটে গেছে না এখনো আছে? সেই ঘরের মধ্যেই আছেন আপনারা দুজন। নাইম ভাই কিন্তু সবসময় হাস্যোজ্জ্বল থাকেন। এখন এই হাসিটা কি নতুন জীবন শুরু করার আনন্দের হাসি নাকি অন্য কিছু ভাবছেন? একটু জেনে নেই। না, মানে হাসি তো এমনিতেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা ভালোও লাগছে, কারণ আমার আমিতে সবসময় দেখেছি সবাইকে আসতে। আমি এখানে আরেকটা অ্যাড করি, এর আগেরবার আপনি এসেছেন সিঙ্গেল ছিলেন, এখন সেই কথাই বলতে চাচ্ছিলাম। সবাইকে দেখেছি যে তারা অনেকে কাপল হিসেবে আসছে, তো একটা মিসিং ছিল। যাই হোক, লাস্ট টাইম অনেক বেটার কোম্পানি দিয়েছিলেন তানজিদ, থ্যাংক ইউ তাকে। বাট দিস টাইম আই এম উইথ মাই প্রপার ওয়ান। নাদিয়া আপু, আপনার থেকে একটু জেনে নেই, সেই ঘোরটার মধ্যে তো এখনো আছেন, সেটার অনুভূতিটা। প্রতিদিন উঠেই আমরা মানে সকালবেলা আমরা একটা কথাই বলি যে আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের বিয়ে হয়ে গেল, এরকম একটা কথা আমরা প্রায় প্রতিদিনই বলি। এবং আসলে দিন কিভাবে পার হচ্ছে বুঝতেই পারছি না। কখনো কখনো মনে হচ্ছে আমরা অনেক দিন ধরে একসাথে আছি, আবার কখনো মনে হচ্ছে যে কয়েকটা দিন এরকম। আপনাদের প্রথম দেখা কি শুটিং এর মধ্যেই? কিন্তু শুটিং এর ফাঁকে একজন আরেকজনকে ভালো লাগা বা একটা বিশেষ অনুভূতি, সেটা কিভাবে কখন? না, It wasn't like that. একটু শুনি না প্লিজ। It wasn't like that. Yes, of course. Being very honest, আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে নাদিয়া সেটে আছে, মানে there is a peace for everybody. It's just not for me. I mean, everyone is happy. I mean, she is very good to everybody. I mean, সবাই অনেক বেশি কোর্ডলি তাকে রিসিভ করে এবং সবসময় থাকে। সো দিস ইজ আমি যখন সিরিজে কাজ করছি কিংবা সিঙ্গেল নাটক একসাথে করেছি আমরা, তখনও ব্যাপারটা এরকম ছিল যে আচ্ছা শি ইজ রিয়েলি মানে কমফোর্ট একটা জোন ক্রিয়েট করে রাখা, এটা অনেক বড় ব্যাপার পারফরমেন্সের ক্ষেত্রে, প্লাস হচ্ছে সেটের এনভায়রনমেন্টের ক্ষেত্রে। কারণ হঠাৎ করে সেটে যদি কেউ লাউড ভাবে আচরণ করে তখন একটু কেমন যেন লাগে যে থাক না। মানে আপনাদের প্রথম কাজ কোনটি ছিল একসাথে? আমাদের প্রথম কাজ আমরা সেদিন খুঁজে পেলাম। আমরা নাটকটার নাম ভুলে গেছি, মিজানুর রহমান লাবু। আচ্ছা, আর একটা সিঙ্গেল নাটক করেছিলাম। কোন ইয়ারে মনে আছে? 2012-13 দিকে বোধহয়। আচ্ছা, এটা না আমরা মানে আমরা মনে করতে পারছিলাম না। আচ্ছা, লাবু ভাই একটু কষ্ট পেতে পারেন, সরি লাবু ভাই। লাবু ভাই আমাদেরকে সেদিন আমাকে দেখালে বললো যে তোমরা আমার প্রথম নাটক করেছিল, তোমাদের মনে আছে? আমি মনে করতে পারছিলাম না। থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। আবার একটু ব্যাক করছি আর কি, সেটা হচ্ছে যে যেহেতু নতুন পথে পথ চলা শুরু হয়েছে, তো সবকিছুই একটু একটু নতুন, আবার মানুষ তো পুরানো, কারণ তার সাথে কাজ করছিলাম আমি। তো ওই বিয়ের আগে যখন একসাথে কাজ করেছেন আর বিয়ের পরে যখন আবার একসাথে বাড়ি থেকে বের হচ্ছেন, একই শুটিং স্পটে যাচ্ছেন, অনুভূতিটা কেমন? আমি বলবো আমার সাইড থেকে সুইট এই অর্থে যে আমি কখনো ভাবিনি যে এই ধরনের একটা লাইফ আমার হবে। হ্যাঁ, যে সকালবেলা বেরোচ্ছি, হয়তো একই প্রফেশনে আছি, সত্যিই ভাবিনি। তো এটা পেয়ে আমি একটু খুশিও, ভালোই লাগছে। কারণ 10টায় যদি কল থাকে তাহলে দুজনকেই বাই 9:30 প্রিপেয়ার হতে হচ্ছে। দুজন দুদিকে যাচ্ছি, ভিন্ন দুটো সেটে, বাট যেতে তো হচ্ছে অন টাইম। সেই ব্যালেন্সটা আসলে হয়ে যাচ্ছে। আবার আবার একজন মানুষ আছে যাকে আমি টেক কেয়ার করতে পারছি, এটাও একটা ভালো লাগার ব্যাপার। আচ্ছা, তো এই যে বিশেষ মানুষটির টেক কেয়ার করার সুযোগটা পেয়েছেন, তো সুযোগটা প্রথম কবে আপনি রিয়েলাইজ করলেন সেটা একটু জানতে চাই। একটা মানুষ যে আমার লাইফে আছে এটি তো বুঝতে সময় লেগে গেল। কারণ on 14th we got married, 14th of Jan। তো তারপর সবাই
যেটা হয় বাসার ভিতরে ছুটাছুটি এই মিষ্টি খাওয়া এটা ওটা চলছে সবকিছু, কিন্তু আমি নাদিয়াকে পাচ্ছি না 1 মিনিট কথা বলার জন্য, নাদিয়া আমাকে পাচ্ছে না 1 মিনিট কথা বলার জন্য। 14 তারিখে কথা বলছি। 14 তারিখে কথা বলছি। তো এভাবে কিন্তু 14 তারিখ পার হয়ে যায়। আবার 15th হচ্ছে ইভেন্ট, যেটাতে সবাইকে রিসেপশন হলো। এটার পর শুধু দাওয়াত, মানে ইনভিটেশনের পর ইনভিটেশন, এবং লিটারালি মাইন্ড করছে যদি লেট হয়। মানে আমাদের ব্রেকফাস্ট ইনভিটেশন ছিল, লাঞ্চ ইনভিটেশন ছিল, আফটার লাঞ্চ চায়ের ইনভিটেশন, সন্ধ্যায় নাস্তার ইনভিটেশন, রাতে ডিনার ইনভিটেশন, এন্ড আফটার ডিনার কফি ইনভিটেশন আবার আরেকজন। আবার এমন হচ্ছে যে এখান থেকে গেস্টরা পরে বাসে যাচ্ছে, কারণ সেই মানুষগুলো ইনভাইটেড। এই ধরনের সিচুয়েশনের মধ্যে না আসলে সত্যি রিয়েলাইজ করার স্কোপ পাইনি, কারণ হয়তো সে পাশে বসে আছে, আমরা যাচ্ছি। এই একটি দিন আমরা মনে একটা গ্যাপ পেলাম, যেদিন ওর বোন চলে গেল দেশের বাইরে, সেদিন মনে হলো যে আচ্ছা এই আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, এখন কিন্তু আমরা আমাদের টাইমটা পাচ্ছি। আচ্ছা, আপুর কাছে একটু জানতে চাইবো, ভাইয়া তো বলছিলেন যে আপনি থাকা মানে সেটার মধ্যে একটা পিসফুল এনভায়রনমেন্ট। তো নাইম ভাই একটা চমৎকার একটা মানুষ, কো আর্টিস্ট, তো সবকিছু মিলিয়ে তার প্রতি আপনার আকর্ষণটা বা তার প্রতি তাকে নিয়ে ভাবাটা, সেটা আপনি কবে অনুভব করলেন? সত্যি আমাদের অনুভূতিটা ওইভাবে শুরু হয়নি, কারণ আসলে বিয়েটা তো অলমোস্ট অ্যারেঞ্জ একটা ম্যারেজ। মানে যখন আসলে দুই পরিবারের কথা হলো, আমার মনে হয় ওরও ক্ষেত্রেও হয়তো তাই, অনুভূতিটা তখন থেকে একটু একটু করে তৈরি হওয়া শুরু হলো, এবং মানুষটার মানে ধরনটা একটু পাল্টে গেল, যে ভাববার অনুভূতির ইয়েটা একটু বদলাতে শুরু করলো, রংটা বদলাতে শুরু করলো, যে এ আমার জীবনের স্পেশাল মানুষ। ফেসবুকে ছবি দেখা, যে নাটকগুলো করে এসছি, করা হয়ে গেছে, তখন তো এভাবে খেয়াল হয়নি, তখন ওই ছবিগুলো আবার দেখা, আবার ইউটিউবে কিছু কিছু নাটক দেখা, কিছু সিকোয়েন্স। নাইম ভাই তো অনেক পরে এসেছেন মিডিয়াতে, নাদিয়া আপু বেশ দীর্ঘ সময়। তো নাইম ভাই যখন নাদিয়া আপুকে পর্দায় দেখেছেন, তখন কি অনুভূতি হয়েছে, কি ভেবেছেন এই মানুষটিকে নিয়ে? পর্দায় দেখে আমার মনে হয় না কখনোই ওর কিছু মনে হয়েছে, বরং ওই যে যেটা। আচ্ছা, এটার উত্তর আমি নেব নাইম ভাইয়ের কাছ থেকে একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। যখন নাইমের সাথে আমার বিয়ের ব্যাপারটা, এবং আমার বোন আমেরিকাতে থাকে, তো বলছে হাসির বিয়ে হয়ে গেছে ওই মেয়েটা। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় দুজন অভিনয় শিল্পী, অবশ্য একজনের সাথে আমার নৃত্য শিল্পীটাও অ্যাড করতে হবে, নাদিয়া আপু এবং নাইম ভাই। আচ্ছা, বিরতিতে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করেছিলাম, তার আগে আরেকটা প্রশ্ন করতেই হবে আমাকে। বিরতির সময় আপনারা কথা বলছিলেন, তো এই কথা কি সারাক্ষণ চলতে থাকে? মানে কখনো কি কথায় বিরতি হয়? টুকটুক করে বলি, আবার একদম কাজটা শেষ করেও আমরা একটু বসে আড্ডার মতো দেই দুজন মিলে। আসলে আমরা প্রতিদিনই তো একটু একটু করে দুজনকে জানছি, আর সময় তো নিজেদের জন্য পাই না আসলে বলতে গেলে। তো এমন কি হয় যে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে রাত পার হয়ে গেছে? হ্যাঁ, গতকাল রাতে। আচ্ছা, কটার সময় ঘুমাতে পেরেছেন পরে? না, ঘুম না, আমার যে টায়ার্ড, সকালে তো কাজ আছে, রিহার্সাল আছে। এখানে একটা সিক্রেট শেয়ার করে দিই দর্শকদের সাথে, আমাদের নাইম ভাইটা কোড ল্যাঙ্গুয়েজ আছে। যদি নাদিয়া আপু বেশি কথা বলেন, কথা বলার থামাতে হলে কোড ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তো নাদিয়া আপু নাকি এটা নিয়ে অনেক কনফিউশন হয় মাঝে মাঝে, সত্যি সত্যি সে কমপ্লিমেন্ট দিচ্ছে কিনা। তো এটা নিয়ে কি কিছু বলার আছে? না, আমি তখন বোঝার চেষ্টা করি আমি কি এখন কথা বলছিলাম দেখে কথাটা বলেছে, নাকি আসলেই ভালো লাগছে দেখতে, সেটা একটু কনফিউজড হয়েছে। তবে হ্যাঁ, আজকে শুটিং শুরু হওয়ার আগে নাইম ভাই কিন্তু মনিটরে দেখে বলেছেন নাদিয়া আপুকে খুব সুন্দর দেখাচ্ছেন। সত্যি সুন্দর লাগছিল, তাই লাগছেও। আচ্ছা, যে প্রশ্নে ছিলাম বিরতিতে যাওয়ার আগে, তো নাইম ভাই অনেক পরে মিডিয়াতে এসেছেন নাদিয়া আপুর তুলনায়। তো নাদিয়া আপুকে যখন দেখেছেন, সেই সময় দেখার সময় কখনো কি মনে হয়েছে এই অপরূপ রূপবতী মেয়েটি কখনো আমার স্ত্রী হবে? একদম না, কারণ সামহাউ আমি যখন থেকে মিডিয়াতে কাজ করা শুরু করেছি, I was মানে still today I'm very much into my work because হ্যাঁ, যার যে কাজটা ভালো হচ্ছে সেটা প্রশংসা করেছি যতটুকু সম্ভব, কারণ আমি তো বুঝিও না, খুব অল্প দিন মানে কাজ, যতটুকু আমার
মানে সেন্সে যতটুকু আমি বুঝি, যখন যার সাথে দেখা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা উচিত এই কাজটির জন্য, ততটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এভাবে আসলে কখনো ভাবিনি, মানে আমার আসলে সত্যি প্র্যাকটিক্যালি আমার ফ্যামিলি লাইফ হবে সেটা আমি কখনো আই ওয়াজন্ট প্রিপেয়ার্ড ফর দ্যাট। আচ্ছা, আপনার কাছে একটা কাছাকাছি প্রশ্ন করতে হয়, নাইম ভাইকে যখন দেখেছেন পারফর্ম করতে তখন তাকে দেখে কি মনে হয়েছে? যেরকম প্রথম যেটা খুব ভালো লেগেছিল জাগো ফিল্মটা, ওর ক্যারেক্টারটা ভীষণ মানে অনেক মজার একটা চরিত্র ছিল এবং খুব ভালো করেছিল ও। এবং আমার মনে হয় যে জাগো সিনেমাটা যারাই দেখেছে ওর ভীষণ ফ্যান হয়েছিল বোধহয়। ঠিক তেমনি ভাবেই মানে সবচেয়ে বেশি মনে হয় আমার বোনের রিয়াকশন ছিল যখন নাইমের সাথে আমার বিয়ের ব্যাপারটা, এবং আমার বোন আমেরিকাতে থাকে, সো বলছে হাসির বিয়ে হয়ে গেছে ওই মেয়েটা। আচ্ছা, ওই ব্যাপারগুলো আসলে ভালো কাজ, যেরকম ওর সাথে কাজ করতে গিয়ে যখন মনে হচ্ছে যে ও খুব ভালো, মানে অনেক পরে এসেও মানে ও কাজ করতে অন্য সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে, অভিনয় অনেক পরে এসেছে কিন্তু অনেক পরে কাজ শুরু করেও অনেক ভালো করছে অন্যদের তুলনায়। এবং আসলে সেটা হচ্ছে সম্ভব, ওর অনেক বেশি সিনসিয়ারিটি আছে এবং ও চাই যে যেই কাজটা করছি সেটা যেন ভালো হয়, সো ওইটা অনেক অ্যাপ্রিশিয়েট করতাম সবসময়। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনাদের বিয়েটি পারিবারিক ভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, তো এমন কি ঘটনা ঘটেছে কিনা যে একটু একটু মান অভিমান হয়েছে এর আগে, হয়তো তখন জাস্ট কো আর্টিস্ট হিসেবে, এখন তো স্বামী স্ত্রী হিসেবে, তো সেই মান অভিমান কত দূর গড়ায় বা আদৌ হয় কিনা? আচ্ছা, নাইম ভাই আগে না করে দিয়েছেন কিন্তু স্কোপ নেই মুনমুন, কারণ হচ্ছে যে প্রথমত কথা হচ্ছে সময়টা খুবই অল্প, আর আমি পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড। আরেকটা ব্যাপার কি, আমি আমার প্যারেন্টস তাদেরকে দেখেছি সবসময় যে ফ্যামিলি ইটস অলওয়েজ আ ব্লেসিং। একটি মানুষ অনেক অনেক কিছু হয়তো তার লাইফে আছে, অনেক বড় হয়তো খেতাব উনি পেয়েছেন, বাট অনেক কিছু হয়তো আছে, বাট তার নিজস্ব ফ্যামিলিটা নিজে গার্নিশ করা নেই, এর চাইতে বড় আফসোসের কিছু নেই। সো আমি যেহেতু ওই সৌভাগ্যটুকু আমাকে দিয়েছেন, সো আমি ওইটা নিয়ে আসলে ভালো থাকতে চাই। আই ওয়ান্ট টু টেক ইট দ্যাট সিম্পল অ্যাজ ইট ইজ, সিম্পল, দ্যাটস ইট। দুজনের কাছেই প্রশ্নটাই করতে চাই, বিয়ের যেহেতু অ্যারেঞ্জড, সেক্ষেত্রে বিয়ের আগে প্রেম বা বিয়ের পরে প্রেম, এটার ব্যাখ্যাটা কি, বা কোনো আফসোস আছে কিনা যে সময় পেলাম না বিয়ের আগে? না না, এটা এনজয় করছি আমরা দুজনে, মজাই লাগছে, কারণ মানে সত্যি আমরা প্রতিদিন দুজন দুজনকে নতুন করে আবিষ্কার করছি তো, এবং সেটাই এক ধরনের ভালো লাগছে। এবং আবার ও হয়তো আমার জন্য নিজের কিছু ভালো লাগাকে স্যাক্রিফাইস করছে, বা মানে একটু স্যাক্রিফাইস মিন্স একটু একটু বদলে দিচ্ছে। আমার ক্ষেত্রেও তাই দাঁড়াচ্ছে যে ভালো লাগছে ওর জন্য, ওই চেঞ্জটা করতে ভালো লাগছে। সো ওই জিনিসগুলো আমরা দেখে হয়তো বা ফিল করে ভালো লাগার মধ্যে আছি। এটা সবারই হয় না। হ্যাঁ, ট্রুলি। সো ওইটাই, সো আর আমরা আসলে বিয়ের পরেই তো প্রেমটা ওভাবে শুরু হলো। আচ্ছা, খুব অল্প সময়ের মধ্যে তাও যদি বলি, কোনো একজন আরেকজনের কোনো দোষ বা কোনো গুণ চোখে ধরা পড়েছে কিনা, এটার উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। চোখ একেবারে যখন বন্ধ হয়ে যাবে, প্লিজ কাছে থেকে আপুর কাছ থেকে শুনবো ভাইয়ার একটা দোষ, একটা গুণ। গুণ অনেক আছে, অনেক গুণ আছে, অনেক ভেরি গুড হাজব্যান্ড, অনেক অনেক সুন্দর করে মানে টেক কেয়ার করতে পারে, সেটা মা বাবা ফ্যামিলি সবার। অনেক অনেস্ট, এটাও একটা ভীষণ বড় গুণ। আর যে কোনো পরিস্থিতিতে আমি বলবো যে অনেক ইজিলি হ্যান্ডেল করে, এবং আমার মনে হয় যে সেই জিনিসগুলো আমাদের জন্য প্লাস হয় অনেক। দোষ আসলে আমি খুঁজে পাচ্ছি না, এই একটু সমস্যা। আমি অনেক যাই মনে হচ্ছে যে এটা কম বলা হয়ে যাচ্ছে, ওটা কম বলা হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমি লাকি এখনো দোষ খুঁজে পাই। সবার মধ্যে আছে পাবা, এখনো খুঁজে পাইনি। হ্যাঁ, পাওয়া তো নিশ্চয়ই যাবে, কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। কাজের মধ্যে যখন থাকেন, যেহেতু মাত্র বিয়েটা হয়েছে, এখনো নিজেরা একটা আলাদা করে সময় স্পেন্ড করার সুযোগ হয়নি, ইচ্ছে তো আছে বলছিলেন, সেটা কি খুব শীঘ্রই হবে? চেষ্টা করছি, সত্যি চেষ্টা করছি। আচ্ছা, তো আমি একটা রিকোয়েস্ট করে ফেলি, তাহলে আপনাদের ডিরেক্টর যারা আছেন একটু ওনাদেরকে ছুটি দিন, আপনাদের রেগুলার যেগুলো শুটিং চলছে। এটা মেনশন করতে চাই, এটা খুব সুইট ছিল। আমাদের 15th ইভেন্ট হওয়ার পর উই হ্যাড শুটিং, আই হ্যাড শুটিং অন 17। আচ্ছা,
জাস্ট অন 17, জাস্ট আফটার 15। God. তো ডিরেক্টর ফোন করেছে যে না নাইম, আমরা নিজের কথা বলে দেখলাম, ইউ টেক এ ব্রেক, ঠিক আছে, এটা তোমার জন্য থাকলো, এটা পরে তুমি ডেটটা মিলিয়ে দিও। That's nice of him. এটা আসলে মানে আমি তাকে ধন্যবাদ জানাতে, সে আমার বললো যে সরি এভাবে তোকে বিপদে ফেলে দিলাম। বলে না, তুমি তো আমাকে কখনো বিপদে ফেলোনি, সেজন্যই আমরা দিতে পারছি, এবং ট্রাস্ট আছে তুমি এটা আমাকে রিকভার করে দিবা, তো সেই জন্যই পারছি। আমি এটা আসলে গ্রেটফুল টু দেম। ওকে, আচ্ছা, আর যে প্রশ্নটা করতে চাইছিলাম যে এই যে মাত্র সংসারটা শুরু করেছেন, কাজের মধ্যে আবার ব্যস্ত হয়ে পড়েছেন, তো নিশ্চয়ই কাজে এসে বাড়ির কথা মনে তো পড়ছেই, মিস করছেন, তো সেটা কিভাবে সারাক্ষণ ফোনে খবর নেওয়া হয় একজন আরেকজনের? মোটামুটি যেমন সকালবেলাটা শুরু হয় দুজনের প্রিপারেশনের মধ্যে দিয়ে, আর যেটা হয় যে দুজনের একসাথে শুটিং না থাকলেও আমাকে ড্রপ করে দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো কখনো ওর হাতে টাইম থাকলে হয়তো এক কাপ চা আমার সেটে খেয়ে যায়। আর কথা তো হতেই থাকে, আর যদি দেখা যায় যে ব্রেক আছে, আমরা চেষ্টা করি যাচ্ছ ব্রেক আছে, চলো দুজনে একটু মিট করি কোথাও বা কিছুক্ষণের জন্য, যেহেতু উত্তরাতেই বাসা। আর যার আগে শেষ হয়ে যায় সে ফোন করতে থাকি যে কখন শেষ হবে, যদিও আমরা আসলে মানে ডিস্টার্ব করি না, বাট বুঝে ইয়ে করি যাচ্ছে কতক্ষণে শেষ হবে, কতক্ষণে হতে পারবো, সেই বিষয়গুলো কাজ করে। আর যেদিন ফ্রি থাকি কোনো সময় হয়তো আমার আগে হয়ে গেল, তাহলে অপেক্ষা করি। আচ্ছা, এমন না যে সারপ্রাইজ দেওয়ার জন্য তার শুটিং এ চলে গেলেন? আমার প্রথম শুটিং এর দিনও চলে আসছিল, মানে আমি বিয়ের পরে যেদিন আমি প্রথম শুরু করলাম, আমাকে মানে জানিও না, আমাকে ফোন করে বললাম যে আমি লাঞ্চ করতে বসছি, বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। তো আমি জাস্ট এরকম বসবো, হঠাৎ পেছন থেকে কে জানি বলে এই যে আসছে জামাই চলে আসছে। আমি তো খুবই সারপ্রাইজ হয়ে গেলাম যে কি ব্যাপার, বলেও নি আমাকে। সো এটা অনেক সুইট ছিল। আচ্ছা, দ্যাটস সুইট। আচ্ছা, একটা জিনিস, পত্রিকার মারফত খবর পেয়েছি যে আপনার শ্বশুর আপনাকে একটা স্পেশাল গিফট দিয়েছেন, সেটা কি একটু আমাদের দর্শকের সাথে শেয়ার করেন? আমার শ্বশুর একটা গাড়ি গিফট করেছেন আমাকে। Wow. This is very common scenario. I mean, this is very common thing to every parents. I mean, যেটা যখনই যে পরিবারেই হয় না কেন, একটা বিয়ে হয় বা অনুষ্ঠান হয়, তখন অনেক কিছুই সবাই গুছিয়ে দেয়, মানে অভিভাবকরা সবকিছু গুছিয়ে দেন তারা। তো এটা আসলে ওই ধরনের একটা গিফট। আমি মনে করি যে মানে একজনের খুশি তো এক এক রকম। বাবার আবার গাড়ি খুব মানে পছন্দ করেন, তো তার যেটা খুব ভালো লাগে ওরকমই একটা জিনিস গিফট করেছে। আচ্ছা, একজন আরেকজনকে এখনো এমন কোনো কথা বলা হয়নি যে আজকে আমার আমি মঞ্চে বলা যায়? এখন তো মাত্র শুরু হলো, আমাদের তো অনেক কথাই বাকি। কি বলবো, অনেক কিছু বাকি। আচ্ছা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, তো একটা শেষ প্রশ্ন, কত হাজার বছর একসাথে বাঁচতে চান? মৃত্যু পর্যন্ত। মানে সত্যিই তাই, চোখ একেবারে যখন বন্ধ হয়ে যাবে, প্লিজ কাছে থেকে অনেকে। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই মঞ্চ আলোকিত করার জন্য, দুজনের উপস্থিতি দিয়ে। আপনাদের দুজনের জন্য শুভ কামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আমার আমিকে, এবং থ্যাংক ইউ বাংলা ভিশনের পরিবারের সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি দর্শকের কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের আজকের দুজন অতিথি নির্দ্বিধায় একটি কথা তো বললেনই, যেন মৃত্যু পর্যন্ত তারা একসাথে বাঁচতে পারেন। না, এটা এনজয় করছি আমরা দুজনেই, মজাই লাগছে, কারণ মানে সত্যি আমরা প্রতিদিন দুজনকে নতুন করে আবিষ্কার করছি তো, এবং সেটাই এক ধরনের ভালো লাগছে। এবং আবার ও হয়তো আমার জন্য নিজের কিছু ভালো লাগাকে স্যাক্রিফাইস করছে, বা মানে একটু স্যাক্রিফাইস মিন্স একটু বদলে দিচ্ছে। আমার ক্ষেত্রেও তাই দাঁড়াচ্ছে যে ভালো লাগছে ওর জন্য, ওই চেঞ্জটা করতে ভালো লাগছে। সো ওই জিনিসগুলো আমরা দেখে হয়তো বা ফিল করে ভালো লাগার মধ্যে আছি। এটা সবারই হয় না। হ্যাঁ, ট্রুলি। সো ওইটাই। সো আর আমরা আসলে বিয়ের পরেই তো প্রেমটা ওভাবে শুরু হলো। আচ্ছা, খুব অল্প সময়ের মধ্যে তাও যদি বলি, কোনো একজন আরেকজনের কোনো দোষ বা কোনো গুণ চোখে ধরা পড়েছে কিনা, এটার উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। চোখ একেবারে যখন বন্ধ হয়ে যাবে, প্লিজ কাছে থেকে
আপুর কাছ থেকে শুনবো ভাইয়ার একটা দোষ একটা গুণ। গুণ অনেক আছে, অনেক গুণ আছে, অনেক ভেরি গুড হাজব্যান্ড, অনেক অনেক সুন্দর করে মানে টেক কেয়ার করতে পারে, সেটা মা বাবা ফ্যামিলি সবার। অনেক অনেস্ট, এটাও একটা ভীষণ বড় গুণ। আর যে কোনো পরিস্থিতিতে আমি বলবো যে অনেক ইজিলি হ্যান্ডেল করে, এবং আমার মনে হয় যে সেই জিনিসগুলো আমাদের জন্য প্লাস হয় অনেক। দোষ আসলে আমি খুঁজে পাচ্ছি না, এই একটু সমস্যা। আমি অনেক যাই মনে হচ্ছে যে এটা কম বলা যাচ্ছে, ওটা কম বলা যাচ্ছে, এখন পর্যন্ত আমি লাকি এখনো দোষ খুঁজে পাই। সবার মধ্যে আছে পাবা, এখনো খুঁজে পাইনি। হ্যাঁ, পাওয়া তো নিশ্চয়ই যাবে, কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। কাজের মধ্যে যখন থাকেন, যেহেতু মাত্র বিয়েটা হয়েছে, এখনো নিজেরা একটা আলাদা করে সময় স্পেন্ড করার সুযোগ হয়নি, ইচ্ছে তো আছে বলছিলেন, সেটা কি খুব শীঘ্রই হবে? চেষ্টা করছি, সত্যি চেষ্টা করছি। আচ্ছা, তো আমি একটা রিকোয়েস্ট করে ফেলি তাহলে, আপনাদের ডিরেক্টর যারা আছেন একটু ওনাদেরকে ছুটি দিন, আপনাদের রেগুলার যেগুলো শুটিং চলছে। এটা মেনশন করতে চাই, এটা খুব সুইট ছিল। আমাদের 15th ইভেন্ট হওয়ার পর উই হ্যাড শুটিং, আই হ্যাড শুটিং অন 17, আচ্ছা, জাস্ট অন 17, জাস্ট আফটার 15। God. তো ডিরেক্টর ফোন করেছে যে না নাইম, আমরা নিজের কথা বলে দেখলাম, ইউ টেক এ ব্রেক, ঠিক আছে, এটা তোমার জন্য থাকলো, এটা পরে তুমি ডেটটা মিলিয়ে দিও। That's nice of him. এটা আসলে মানে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি বললাম যে সরি, এভাবে তোকে বিপদে ফেলে দিলাম। বলে না, তুমি তো আমাকে কখনো বিপদে ফেলোনি, সেজন্যই আমরা দিতে পারছি, এবং ট্রাস্টটা আছে তুমি এটা আমাকে রিকভার করে দিবা, তো সেই জন্যই পারছি। আমি এটা আসলে গ্রেটফুল টু দেম। ওকে, আচ্ছা, আর যে প্রশ্নটা করতে চাইছিলাম যে এই যে মাত্র সংসারটা শুরু করেছেন, কাজের মধ্যে আবার ব্যস্ত হয়ে পড়েছেন, তো নিশ্চয়ই কাজে এসে বাড়ির কথা মনে তো পড়ছেই, মিস করছেন। আমরা আমাদের টাইমটা পাচ্ছি। আচ্ছা, আপুর কাছে একটু জানতে চাইবো, ভাইয়া তো বলছিলেন যে আপনি থাকা মানে সেটার মধ্যে একটা পিসফুল এনভায়রনমেন্ট, তো নাইম ভাই একটা চমৎকার একটা মানুষ, কো আর্টিস্ট, তো সবকিছু মিলিয়ে তার প্রতি আপনার আকর্ষণটা বা তার প্রতি তাকে নিয়ে ভাবাটা, সেটা আপনি কবে অনুভব করলেন? সত্যি আমাদের অনুভূতিটা ওইভাবে শুরু হয়নি, কারণ আসলে বিয়েটা তো অলমোস্ট অ্যারেঞ্জ একটা ম্যারেজ। মানে যখন আসলে দুই পরিবারের কথা হলো, আমার মনে হয় ওরও ক্ষেত্রে হয়তো তাই, অনুভূতিটা তখন থেকে একটু একটু করে তৈরি হওয়া শুরু হলো, এবং মানুষটার মানে ধরনটা একটু পাল্টে গেল, যে ভাববার অনুভূতির ইয়েটা একটু বদলাতে শুরু করলো, রংটা বদলাতে শুরু করলো, যে এ আমার জীবনের স্পেশাল মানুষ। ফেসবুকে ছবি দেখা, যে নাটকগুলো করে এসছি, করা হয়ে গেছে, তখন তো এভাবে খেয়াল হয়নি, তখন ওই ছবিগুলো আবার দেখা, আমার ইউটিউবে কিছু কিছু নাটক দেখা, কিছু সিকোয়েন্স। নাইম ভাই তো অনেক পরে এসেছেন মিডিয়াতে, নাদিয়া আপু বেশ দীর্ঘ সময়, তো নাইম ভাই যখন নাদিয়া আপুকে পর্দায় দেখেছেন, তখন কি অনুভূতি হয়েছে, কি ভেবেছেন এই মানুষটিকে নিয়ে? পর্দায় দেখে আমার মনে হয় না কখনোই ওর কিছু মনে হয়েছে, বরং ওই যে যেটা। আচ্ছা, এটার উত্তর আমি নেব নাইম ভাইয়ের কাছ থেকে একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। যখন নাইমের সাথে আমার বিয়ের ব্যাপারটা, এবং আমার বোন আমেরিকাতে থাকে, তো বলছে হাসির বিয়ে হয়ে গেছে ওই মেয়েটা। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় দুজন অভিনয় শিল্পী, অবশ্য একজনের সাথে আমার নৃত্য শিল্পীটাও অ্যাড করতে হবে, নাদিয়া আপু এবং নাইম ভাই। আচ্ছা, বিরতিতে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করেছিলাম, তার আগে আরেকটা প্রশ্ন করতেই হবে আমাকে। বিরতির সময় আপনারা কথা বলছিলেন, তো এই কথা কি সারাক্ষণ চলতে থাকে? মানে কখনো কি কথায় বিরতি হয়? টুকটুক করে বলি, আবার একদম কাজটা শেষ করেও আমরা একটু বসে আড্ডার মতো দেই দুজন মিলে। আসলে আমরা প্রতিদিনই তো একটু একটু করে দুজনকে জানছি, আর সময় তো নিজেদের জন্য পাই না আসলে বলতে গেলে। তো এমন কি হয় যে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে রাত পার হয়ে গেছে? হ্যাঁ, গতকাল রাতে। আচ্ছা, কটার সময় ঘুমাতে পেরেছেন পরে? না, ঘুম না, মনে হলো যে টায়ার্ড, সকালে তো কাজ আছে, রিহার্সাল আছে। এখানে একটা সিক্রেট শেয়ার করে দিই দর্শকদের সাথে, আমাদের নাইম ভাই একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে, যদি নাদিয়া আপু বেশি কথা বলেন, কথা বলার থামাতে হলে কোড ল্যাঙ্গুয়েজটি হচ্ছে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে।
তো নাদিয়া আপুর নাকি এটা নিয়ে অনেক কনফিউশন হয় মাঝে মাঝে, সত্যি সত্যি সে কমপ্লিমেন্ট দিচ্ছে কিনা, তো এটা নিয়ে কি কিছু বলার আছে? না, আমি তখন বোঝার চেষ্টা করি আমি কি এখন কথা বলছিলাম দেখে কথাটা বলেছে নাকি আসলেই ভালো লাগছে দেখতে, সেটা নিয়ে একটু কনফিউজ হয়েছে। তবে হ্যাঁ, আজকে শুটিং শুরু হওয়ার আগে নাইম ভাই কিন্তু মনিটরে দেখে বলেছেন নাদিয়া আপুকে খুব সুন্দর দেখাচ্ছেন। প্রিয় দর্শক, রাঙাপুরি আমার আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমাদের সাথে আছেন খুব প্রিয় দুজন মানুষ। তাদের হয়তো কখনো এক হবার কথা ছিল না, আবার হয়তোবা আজকের এই সময়টির জন্যই ছিল তাদের জীবনের এত এত আয়োজন, এত এত পথ পরিভ্রমণ। পথ চলতে চলতে তারা আজ একসাথে, এক পথে। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের আজকের আমার আমির অতিথি জনপ্রিয় দুজন অভিনয় শিল্পী এবং সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দুজন মানুষ, নাদিয়া ও নাইম। স্বাগতম আমার আমিতে। ধন্যবাদ। সেই সাথে অভিনন্দন। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু যদি জানিয়ে দিতেন আপনাদের ওয়েডিং ডে। 14 জানুয়ারি। একটা নতুন পথে চলা, তো সেই ঘোরটা কি কেটে গেছে না এখনো আছে? সেই ঘোরের মধ্যে আছেন আপনারা দুজন। নাইম ভাই কিন্তু সবসময় হাস্যোজ্জ্বল থাকেন, এখন এই হাসিটা কি নতুন জীবন শুরু করার আনন্দের হাসি নাকি অন্য কিছু ভাবছেন, একটু জেনে নেই। না মানে হাসি তো এমনিতেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা ভালোও লাগছে, কারণ আমার আমিতে সবসময় দেখেছি সবাইকে আসতে। আমি এখানে আরেকটা অ্যাড করি, এর আগেরবার আপনি এসেছেন সিঙ্গেল ছিলেন, এখন সেই কথাই বলতে চাচ্ছি। আচ্ছা। সবাইকে দেখেছি যে তারা অনেকে কাপল হিসেবে আসছে, তো একটা মিসিং ছিল। যাই হোক, লাস্ট টাইম অনেক বেটার কোম্পানি দিয়েছিলেন তাদের তিশা, থ্যাংক ইউ তাকে। বাট দিস টাইম আই এম উইথ মাই প্রপার ওয়ান। নাদিয়া আপু, আপনার থেকে একটু জেনে নেই সেই ঘোরটার মধ্যে তো এখনো আছেন, সেটার অনুভূতিটা। প্রতিদিন উঠেই আমরা সকালবেলা আমরা একটা কথাই বলি যে আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের বিয়ে হয়ে গেল, এরকম একটা কথা আমরা প্রায় প্রতিদিনই বলি। এবং আসলে দিন কিভাবে পার হচ্ছে বুঝতেই পারছি না। কখনো কখনো মনে হচ্ছে আমরা অনেক দিন ধরে একসাথে আছি, আবার কখনো মনে হচ্ছে যে কয়েকটা দিন এরকম। আপনাদের প্রথম দেখা কি শুটিং এর মধ্যেই? কিন্তু শুটিং এর ফাঁকে একজন আরেকজনকে ভালো লাগা বা একটা বিশেষ অনুভূতি, সেটা কিভাবে, কখন? না, It wasn't like that. একটু শুনি না প্লিজ। It wasn't like that. Yes, of course. Being being very honest, আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে নাদিয়া সেটে আছে, মানে there is a peace for everybody. It's just not for me. I mean, everyone is happy. I mean, she is very good to everybody. I mean, সবাই অনেক বেশি কোর্ডলি তাকে রিসিভ করে, আমি সবসময় থাকে। সো দিস ইজ আমি যখন সিরিজে কাজ করছি কিংবা সিঙ্গেল নাটক একসাথে করেছি আমরা, তখনও ব্যাপারটা এরকম ছিল যে আচ্ছা শি ইজ রিয়েলি মানে কমফোর্ট একটা জোন ক্রিয়েট করে রাখা, এটা অনেক বড় ব্যাপার পারফরমেন্সের ক্ষেত্রে, প্লাস হচ্ছে সেটের এনভায়রনমেন্টের ক্ষেত্রে। কারণ হঠাৎ করে সেটে যদি কেউ লাউড ভাবে আচরণ করে তখন একটু একটু কেমন যেন লাগে যে থাক না। মানে আপনাদের প্রথম কাজ কোনটি ছিল একসাথে? একসাথে আমাদের প্রথম কাজ আমরা সেদিন খুঁজে পেলাম। আমরা নাটকটার নাম ভুলে গেছি, মিজানুর রহমান লাবু। আচ্ছা, আর একটা সিঙ্গেল নাটক করেছিলাম। কোন ইয়ারে মনে আছে? 2012-13 দিকে বোধহয়। আচ্ছা, আমরা মনে করতে পারছিলাম না। আচ্ছা, লাউ ভাই একটু কষ্ট পেতে পারেন, সরি লাউ ভাই। লাবু ভাই আমাদেরকে সেদিন আমাকে দেখালে বললো যে তোমরা আমার প্রথম নাটক করেছিল, তোমাদের মনে আছে? আমি মনে করতে পারছিলাম না। থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। আবার একটু ব্যাক করছি আর কি, সেটা হচ্ছে যে যেহেতু নতুন পথে পথ চলা শুরু হয়েছে, তো সবকিছুই একটু একটু নতুন, আবার মানুষ তো পুরানো, কারণ তার সাথে কাজ করছিলামই। তো ওই বিয়ের আগে যখন একসাথে কাজ করেছেন আর বিয়ের পরে যখন আবার একসাথে বাড়ি থেকে বের হচ্ছেন, একই শুটিং স্পটে যাচ্ছেন, অনুভূতিটা কেমন? আমি বলবো আমার সাইড থেকে সুইট এই অর্থে যে আমি কখনো ভাবিনি যে এই ধরনের একটা লাইফ আমার হবে। হ্যাঁ, যে সকালবেলা বেরোচ্ছি, হয়তো একই প্রফেশনে আছি, সত্যিই ভাবিনি। তো এটা পেয়ে আমি একটু খুশিও, ভালোই লাগছে। কারণ 9টা মানে 10টায় যদি কল থাকে তাহলে
দুজনকেই বাই 9:30 প্রিপেয়ার হতে হচ্ছে, হয়তো দুজন দুদিকে যাচ্ছি ভিন্ন দুটো সেটে, বাট যেতে তো হচ্ছে অন টাইম। সেই ব্যালেন্সটা আসলে হয়ে যাচ্ছে। আবার আবার একজন মানুষ আছে যাকে আমি টেক কেয়ার করতে পারছি, এটাও একটা ভালো লাগার ব্যাপার। আচ্ছা, তো এই যে বিশেষ মানুষটির টেক কেয়ার করার সুযোগটা পেয়েছেন, তো সুযোগটা প্রথম কবে আপনি রিয়েলাইজ করলেন সেটা একটু জানতে চাই। একটা মানুষ যে আমার লাইফে আছে এটি তো বুঝতে সময় লেগে গেল অনেক, কারণ on 14th we got married, 14th of Jan। তো তারপর সবাই যেটা হয় বাসার ভিতরে ছুটাছুটি, এই মিষ্টি খাওয়া, এটা ওটা চলছে সবকিছু, কিন্তু আমি নাদিয়াকে পাচ্ছি না 1 মিনিট কথা বলার জন্য, নাদিয়া আমাকে পাচ্ছে না 1 মিনিট কথা বলার জন্য। 14 তারিখে কথা বলছি। তো এভাবে কিন্তু 14 তারিখ পার হয়ে যায়। আবার 15th হচ্ছে ইভেন্ট, যেটাতে সবাইকে রিসেপশন হলো। এটার পর শুধু দাওয়াত, মানে ইনভিটেশনের পর ইনভিটেশন, এবং লিটারালি মাইন্ড করছে যদি লেট হয়। আমাদের ব্রেকফাস্ট ইনভিটেশন ছিল, লাঞ্চ ইনভিটেশন ছিল, আফটার লাঞ্চ চায়ের ইনভিটেশন, সন্ধ্যায় নাস্তার ইনভিটেশন, রাতে ডিনার ইনভিটেশন, এন্ড আফটার ডিনার কফি ইনভিটেশন আবার আরেকজন। আবার এমন হচ্ছে যে এখান থেকে গেস্টরা পরে বাসে যাচ্ছে, কারণ সেই মানুষগুলো ইনভাইটেড। এই ধরনের সিচুয়েশনের মধ্যে না আসলে সত্যি রিয়েলাইজ করার স্কোপ পাইনি, কারণ হয়তো সে পাশে বসে আছে, আমরা যাচ্ছি। এই একটি দিন আমরা মনে একটা গ্যাপ পেলাম, যেদিন ওর বোন চলে গেল দেশের বাইরে, সেদিন মনে হলো যে আচ্ছা এই আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, এখন সত্যি সুন্দর লাগছিল, তাই লাগছেও। আচ্ছা, যে প্রশ্নে ছিলাম বিরতিতে যাওয়ার আগে, তো নাইম ভাই অনেক পরে মিডিয়াতে এসেছেন নাদিয়া আপুর তুলনায়, তো নাদিয়া আপুকে যখন দেখেছেন সেই সময় দেখার সময় কখনো কি মনে হয়েছে এই অপরূপ রূপবতী মেয়েটি কখনো আমার স্ত্রী হবে? একদম না, কারণ সামহাউ আমি যখন থেকে মিডিয়াতে কাজ করা শুরু করেছি, I was মানে still today I'm very much into my work because হ্যাঁ, যে কাজটা ভালো হচ্ছে সেটা প্রশংসা করেছি যতটুকু সম্ভব, কারণ আমি তো বুঝিও না, খুব অল্প দিন মানে কাজ, যতটুকু আমার মানে সেন্সে যতটুকু আমি বুঝি, যখন যার সাথে দেখা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা উচিত এই কাজটির জন্য, ততটুকু পর্যন্ত শিখছিল। কিন্তু আমি আসলে কখনো ভাবিনি, মানে আমার আসলে সত্যি প্র্যাকটিক্যালি আমার ফ্যামিলি লাইফ হবে সেটা আমি কখনো I wasn't prepared for that। আচ্ছা, আপনার কাছে একটা কাছাকাছি প্রশ্ন করতে হয়, নাইম ভাইকে যখন দেখেছেন পারফর্ম করতে, তখন তাকে দেখে কি মনে হয়েছে? যেরকম প্রথম যেটা খুব ভালো লেগেছিল জাগো ফিল্মটা, ওর ক্যারেক্টারটা ভীষণ মানে অনেক মজার একটা চরিত্র ছিল এবং খুব ভালো করেছিল। এবং আমার মনে হয় যে জাগো সিনেমাটা যারাই দেখেছে ওর ভীষণ ফ্যান হয়েছিল বোধহয়। ঠিক তেমনি ভাবেই মানে সবচেয়ে বেশি মনে হয় আমার বোনের রিয়াকশন ছিল যখন নাইমের সাথে আমার বিয়ের ব্যাপারটা, এবং আমার বোন আমেরিকাতে থাকে, সো বলছে হাসির বিয়ে হয়ে গেছে ওই মেয়েটা। আচ্ছা, ওই ব্যাপারগুলো আসলে ভালো কাজ, যেরকম ওর সাথে কাজ করতে গিয়ে যখন মনে হচ্ছে যে ও খুব ভালো, মানে অনেক পরে এসেও মানে ও কাজ করতে অন্য সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে, অভিনয় অনেক পরে এসেছে, কিন্তু অনেক পরে কাজ শুরু করেও অনেক ভালো করছে অন্যদের তুলনায়। এবং আসলে সেটা হচ্ছে সম্ভব হচ্ছে ওর অনেক বেশি সিনসিয়ারিটি আছে, এবং ও চায় যে যেই কাজটা করছি সেটা যেন ভালো হয়, সো ওইটা অনেক অ্যাপ্রিশিয়েট করতাম সবসময়। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনাদের বিয়েটি পারিবারিক ভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, তো এমন কি ঘটনা ঘটেছে কিনা যে একটু মানবিমান হয়েছে এর আগে, হয়তো তখন জাস্ট কো আর্টিস্ট হিসেবে, এখন তো স্বামী স্ত্রী হিসেবে, তো সেই মানবিমান কত দূর গড়ায় বা আদৌ হয় কিনা? আচ্ছা, নাইম ভাই আগে না করে দিয়েছেন, কিন্তু স্কোপ নেই মুনমুন, কারণ হচ্ছে যে প্রথমত কথা হচ্ছে সময়টা খুবই অল্প, আর আমি পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড। আরেকটা ব্যাপার কি, আমি আমার প্যারেন্টস তাদেরকে দেখেছি সবসময় যে ফ্যামিলি ইটস অলওয়েজ আ ব্লেসিং। একটি মানুষ অনেক অনেক কিছু হয়তো তার লাইফে আছে, অনেক বড় হয়তো খেতাব উনি পেয়েছেন, বা অনেক কিছু হয়তো আছে, বাট তার নিজস্ব ফ্যামিলিটা নিজে গার্নিশ করা নেই, এর চাইতে বড় আফসোসের কিছু নেই। সো আমি যেহেতু ওই সৌভাগ্যটুকু আমাকে দিয়েছেন, সো আমি ওইটা নিয়ে আসলে ভালো থাকতে চাই। আই ওয়ান্ট টু টেক ইট দ্যাট সিম্পল অ্যাজ ইট ইজ, সিম্পল, দ্যাটস ইট। দুজনের কাছেই প্রশ্নটাই করতে চাই, বিয়ের যেহেতু অ্যারেঞ্জড, সেক্ষেত্রে বিয়ের আগে প্রেম বা বিয়ের পরে প্রেম, এটার ব্যাখ্যাটা কি, বা কোনো আফসোস আছে কিনা যে সময় পেলাম না বিয়ের আগে?